আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটি ব্যস্ততম দিনের গল্প। ঘর গোছানো থেকে শুরু করে রান্নাবান্না, অ্যাকোরিয়াম পরিষ্কার, ঈদের ড্রেস সিলেকশন আর দিন শেষে এমন একটি আনবক্সিং যেটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রুকাইয়া। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নিউ আরো একটি ব্লগে। তো চলুন শুরু করি আজকের দিনটি একসাথে। আজকের এই ব্লগটি আমি শুরু করছি ঘর গোছানো দিয়ে। আমার হেল্পিং হ্যান্ড যেহেতু আমাকে নাস্তার কাজে হেল্প করে, তো আমার হেল্পিং হ্যান্ড ওদিকে রুটি বানাচ্ছিল আর আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু ঘরগুলো গুছিয়ে নেই। তো এই জন্যই আমার ডাইনিং স্পেসের সোফাটা আমি ক্লিন করে নিচ্ছি। আর দেখুন সোফায় বসতে বসতে সবাই পিলোগুলোর অবস্থা কি করে ফেলেছে, একদম বসে গিয়েছে। তো আমি আবার একটু ক্লিন করে নিচ্ছিলাম সবকিছু ভালো মতো। তো ঝাড়ু দিয়ে ক্লিন না করলে আসলে এই ময়লাগুলো যেতেই চায় না, তাই আমি সুন্দর মতো টান টান করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম। এন্ড এখন আমি কুশনগুলোকে তার জায়গায় ঠিক মতো সেট আপ করে দিলাম। তো কুশনগুলো এভাবে দিলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি চলে আসলাম রুমে। তো রুমে এসে আমি বেডশিটটাকেও একটু ঠিক মতো গুছিয়ে নিচ্ছিলাম। তো বেডশিটটা এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম রুমটাকেও ভালো মতো ক্লিন করে নিই। আসলে ডিপ ক্লিন অনেকদিন ধরেই করা হচ্ছিল না, তাই আমি আজকে ভেবেছি যে সবকিছু একদম ডিপ ক্লিন করে নিব। তো আগে আমি রুমগুলো পরিষ্কার করে নিব, তারপর হয়তো ডিপ ক্লিনের দিকে যাব। তো এই তো আমার বিছানা গোছাও কিন্তু মোটামুটি শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এভাবে বেড টান টান করে গোছানো থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যদিও বাচ্চা কাচ্চার জন্য সবসময় এটা সম্ভব হয় না। সব রুম ক্লিন করে আমি এবার চলে এসেছি কিচেনে। আর এখানে এসে দেখি আমার সব কুটা বাছাও কিন্তু করে দিয়েছে। এখন আমি জাস্ট রান্না করব। তো রান্নার ফাঁকেই এই ক্লিপটা নেওয়া, আসলে সবকিছু ক্লিপ নেওয়া সম্ভব না, কারণ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা সবাই জানেন যে ভিডিও করতে গেলে কতটা সময় নষ্ট হয়। আর সব সময় হয়তো ওভাবে ভিডিও করা হয় না, কারণ সময়টাও একটু মেনটেন করতে হবে, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে। রান্না বান্না শেষ করে আবার বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এজন্য সবকিছুর ক্লিপ একসঙ্গে নেওয়া সম্ভব হয় না। তো মাঝে মাঝে আমি একটু ক্লিপ নেওয়ার ট্রাই করি, কখনো হয়তো ভুলেও যাই। তো আজকে আমার মেনু ছিল চিকেন ভুনা, পেঁপের চচ্চড়ি এন্ড সরিষা শাক ভাজি। তো সেগুলোই আমি করে নিচ্ছিলাম। আর গতকালকের একটু ডাল ছিল, সেটাই আজকে হয়ে যাবে বাচ্চাদের। তো এই জন্য আমি ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছিলাম, কারণ রান্না শেষ করে আমাকে আবার বড় মেয়েকে নিয়ে একটু বের হতে হবে, তাকে কোচিং এ দিয়ে আসতে হবে। তো এই যে রান্না শেষ, আমি এখন শাকটাকেও সার্ভ করে নিচ্ছি। আর চিকেন ভুনা এন্ড পেঁপের চচ্চড়ি সার্ভ করার ভিডিও আমি নিতে পারিনি। সরিষার শাক আমার কাছে এত বেশি ভালো লাগে, আমাকে যদি প্রতিদিন সরিষার শাক দেয়া হয় আমি প্রতিদিনই খেতে পারবো। রান্না বান্না শেষ করে এভাবে আমি টেবিলটাকে গুছিয়ে নেই। প্রথমে আমি প্লেটগুলো এভাবে নিয়ে এসে মেটের উপরে রেখে দেই, যেন খাওয়ার সময় অনেক বেশি দৌড়াদৌড়ি না করতে হয়, আর যার যখন ইচ্ছে হবে সে তখন নিয়ে খেতে পারবে। তো প্লেটগুলো রেখে এন্ড আমি এভাবে এখন তরকারিগুলো সার্ভ করে নিই। তো এভাবে প্রতিদিনের কাজ যেভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি গোসলের আগেই এই কাজগুলো করে থাকি। রান্নাঘরের যত কিছু আছে খাওয়ার, ভাত থেকে শুরু করে তরকারি সবকিছুই আমি টেবিলে রেডি করে রাখি, তাহলে হয়তো বাচ্চারা বা আমার শাশুড়ি যে যখন খাবে তারা নিয়ে খেতে পারবে। তো এদিকে আবার আমার অ্যাকোরিয়ামটা অনেক দিন ধরে অপরিষ্কার হয়েছিল, পানিটা একদম লাল হয়ে গিয়েছে, পরিষ্কার করব করে করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে আমি এই অ্যাকোরিয়াম ক্লিন করে তারপরই গোসলে যাব। এই জন্য পানি সহ জারটাকে আমি নিয়ে চলে এসেছি কিচেনে এন্ড আমি এখানে নোংরা পানিটাকে ফেলে দিচ্ছি। আর আমার মেয়ে 2 দিন আগেই মাছগুলোকে অন্য একটি জারে ট্রান্সফার করে রেখেছে যেন আমি এটা ক্লিন করতে পারি। আসলে আমার সময় হচ্ছিল না। আমার বড় মেয়ে বলছে আম্মু আমি ক্লিন করব। তো আমি তাকে বললাম এই ক্লিন করতে যে তুমি আবার জার ভেঙে ফেলবা, কোনো প্রয়োজন নেই, আমি করে দিব। তো যাই হোক, আমি যেহেতু করব এই জন্য 2 দিন লেট হয়ে গিয়েছে, না হলে সে করলে হয়তো একদিনই হয়ে যেত। তো আমি এখানে আবার পাথরগুলোকে একটু আলাদা করে নিয়ে একটু ক্লিন করে নিব। পাথরগুলোকে আমি একটি ঝাঁকিতে নিয়ে নিলাম এন্ড আমি সেগুলোকে একটু ক্লিন করে তারপর এখানে ভিম লিকুইড দিয়ে আরো একটু ভালো মতো কচলে নিব হাত দিয়ে। আর এই কাজটা করতে গিয়ে আমার কিন্তু হাতটা কেটেই গিয়েছিল। আপনারা যারা এভাবে অ্যাকোরিয়াম ক্লিন করেন বা করবেন একটু সাবধানে করবেন, আমার মতো ভুল করবেন না, কারণ আমার হাতটা এত বেশি কেটে গিয়েছিল, এটা নিয়ে আমাকে কতদিন ভুগতে হবে আমি জানি না। তো যাই হোক, আমি এভাবে ভালো মতো পাথরগুলো ক্লিন করে নিচ্ছিলাম। তো ক্লিন হয়ে গেলে আমি এবার পাথরগুলোকে আলাদা জায়গায় সরিয়ে
সরিয়ে রাখবো, দেন আমি জারটাকে ক্লিন করব। কার কার বাসায় অ্যাকোয়ারিয়াম আছে আর কে কে এভাবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর কোনো টিপস থাকলে অবশ্যই দিবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই আপনাদের যার যা পরামর্শ আছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন, আমি পড়ে নিব ইনশাআল্লাহ। তো এই তো আমার পাথরগুলো ধোয়া হয়ে গেছে প্রায়, এখন আমি পাথরগুলোকে সরিয়ে রাখছি। দেখুন কত বেশি ক্লিন হয়েছে, একদম মনে হচ্ছে যে চকচকে নতুনের মতো হয়ে গিয়েছে পাথরগুলো। তো আমি এভাবে পাথরগুলোকে ঝাঁকিতে রেখেই একদম শুকিয়ে নিব, তারপর অ্যাকোয়ারিয়াম সেট আপ করবো। তো এই তো পাথরগুলোকে এক সাইডে রেখে এখন আমি জারটাকে ক্লিন করে নিব। আর জারটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের পানিতে একটু আয়রন আছে, তো এই জন্য কিছুদিন পরপরই পানিটা একদম লাল হয়ে যায়। আমার যদিও অক্সিজেন দেওয়া আছে, কিন্তু তারপরেও পানিটা কেমন যেন লাল হয়ে যায়। তো এই জন্য আমাকে প্রায়ই অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করতে হয়। এই জন্য বড় অ্যাকোয়ারিয়াম আমরা আপাতত নিব না, যেহেতু আমাদের পানির সমস্যা, এই সমস্যার আগে সমাধান হবে, তারপর আমরা বড় একটা অ্যাকোয়ারিয়াম করব ইনশাআল্লাহ। আমি এখানে তারের মাজনি দিয়ে ভালো মতো জারটাকে ক্লিন করে নিলাম। আর আপনারা তো সবাই জানেন কাঁচের জিনিস পরিষ্কার করলে কত বেশি চকচকে লাগে, একদম নতুনের মতো হয়ে যায়। তো এটাও তার ব্যতিক্রম না, এত বেশি ক্লিন হয়েছিল, মানে একদম চকচক করছে, আমার এত বেশি ভালো লাগছিল। তাই আমি আবার এখানে আরো একটু নেটের কাপড় দিয়ে সুন্দর মতো এটাকে ক্লিন করে নিব। তো এই জন্য পানিটা ফেলে দিয়ে আমি আবারও একটা নেটের মধ্যে ভিম লিকুইড নিয়ে আবারও ভালো মতো ক্লিন করে নিচ্ছি। এভাবে দুইবার ক্লিন করলে আমার মনে হয় ভিতরে যদি কোনো জার্ম থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর অনেক বেশি ক্লিন হয়ে যায়, অনেক বেশি চকচকে দেখা যায়। এজন্য আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমি কিন্তু এভাবে দুইবার ক্লিন করে নিই। তো যাই হোক, আমি আজকেও তার ব্যতিক্রম না, দুইবারই ক্লিন করে নিচ্ছি। আর অসম্ভব রকম পরিষ্কার হয়, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মনের স্যাটিসফ্যাকশনটাই সব থেকে বড় কথা, আমার কাছে যেহেতু ভালো লাগে তাই কাজটা করতে বেশি বিরক্তও লাগে না। তো আমি আবার ক্লিন করে নিলাম, এন্ড ক্লিন করার পর আমি সুন্দর মতো জারটাকে একটা রুমাল বিছিয়ে সেই রুমালের উপর উল্টে রাখবো। আর এই কাজটা করব যেন পানিটা সুন্দর মতো ঝরে যায় আর আমার কাজটা দ্রুত ফিনিশ হয়, কারণ এই জারটাকে কোথাও রাখাটাও একটা রিস্কি ব্যাপার। তো এই জন্য আমি খুব সাবধানতার সঙ্গে একটা রুমাল বিছিয়ে জারটাকে সুন্দর মতো আলতো ভাবে উল্টে রাখলাম। আর পানিটা ঝরে গেলেই আমি এটাকে সেট আপ দিব ইনশাল্লাহ। তো অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করে আমি চলে গিয়েছিলাম গোসল করতে। তো গোসল সেরে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করলাম, এন্ড খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমি দুধ বের করে রেখেছিলাম, সেই দুধটা জাল করব। তো এজন্য আবারও কিচেনে চলে আসলাম, মানে মেয়েদের জীবনটাই হলো কিচেনে, কিচেনে না আসলে দিনটাই যেন অপূর্ণ থেকে যাবে। সকাল বিকেল সন্ধ্যা রাত সবসময় আমাদের কিচেনেই থাকতে হয়। তো চলে আসলাম আবার কিচেনে। তো কিচেনে এসে এখন দুধ জাল করব, এই জন্য আমি দুধের প্যাকেটগুলোকে সিজার দিয়ে সুন্দর মতো কেটে নিয়ে অন্য একটি পাত্রে আগে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু ফার্ম থেকে দুধ আনাই, একবারে আমার 1 মাসের দুধ আনাতে হয়, কারণ অনেক দূরে এই ফার্মটা, আর দুধটা অনেক বেশি ভালো বিধায় আমি সেখান থেকেই দুধ আনাই। এজন্য আমার মাসেই আনাতে হয়, কারণ সপ্তাহে বা প্রতিদিন আনা সম্ভব না। আর প্যাকেটের দুধ হওয়ায় আমার জন্য অনেক বেশি সুবিধার, আসলে বোতলের দুধ আমার কাছে ভালো লাগে না। তাই আমি যেহেতু প্যাকেটের দুধ পেয়েছি আর একদম ভালো দুধ পেয়েছি, খাঁটি দুধ, এই জন্যই আমি ওখান থেকে একবারই 1 মাসের দুধ আনাই। তো আমি এভাবে দুধটাকে একটি পাত্রে ঢেলে তারপর আবার ছাঁকনি দিয়ে ছেঁকে অন্য পাত্রে দিয়ে দেই। এভাবে করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যদি দুধের মধ্যে কোনো ময়লা থাকে সেটা চলে যায়। এবার আমি সুইচ অন করে দিলাম, এন্ড আমি যেই পাত্রে দুধটা জাল করি সেই পাত্রে অল্প একটু পানি দিয়ে দেই। আমার যেহেতু প্রতিদিন 1 কেজি দুধ লাগে, এই জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেই, এন্ড পানিটাকে ভালো মতো ফুটিয়ে একটু কমিয়ে নেই। যখন পানিটা ভালো মতো ফুটে আসে তারপর আমি মিল্কটাকে সেই পেনে দিয়ে দেই। আর এর কারণ হলো মিল্কটা যেহেতু অনেক বেশি ঘন থাকে, একদম খাঁটি মিল্ক, এই জন্য অল্পতেই তলানিতে লেগে যায়, এই জন্য আমি এই ট্রিক্সটা ফলো করি। তো এভাবে করলে আসলে দুধটা নিচের দিকে লেগে যায় না। তো আমি এভাবে দুধটা দিয়ে নিলাম, এন্ড দেখতেই পাচ্ছেন এত বেশি ঘন, আমার একদম আগের পাত্রে দুধ লেগেই রয়েছে। এই জন্য আমি আবার আরেকটু পানি দিয়ে তারপর দিয়ে দিলাম। তো এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা বলক আসে, আর একটা বলক চলে আসলে তারপর আমি একটু কমিয়ে দিয়ে দুধটাকে ঘন করে নিব। আমরা আসলে এভাবেই দুধ খেতে পছন্দ করি, একদম পাতলা বা এক বলক দেয়া দুধ আমার বাসায় কেউই খেতে চায় না। তো যাই হোক, এই তো আমার দুধে বলক চলে আসবে আলহামদুলিল্লাহ। আর এই কাজটা করতেই সব থেকে বিরক্ত লাগে, যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ দুধে বলক আসার নাম নেই, আর একটু সরে গেলেই দেখবেন একদম একাকার হয়ে যায় চুলা থেকে শুরু করে সবকিছু। তো এই জন্যই দুধ জাল দেওয়ার সময় আমি কখনোই সরে যাই না, একদম একটা বলক আসা পর্যন্ত আমি দাঁড়িয়েই থাকি। আমি যেহেতু ইন্ডাকশন
ইন্ডাকশনে দুধ জাল করি, এই জন্য একটা বলক আসলেই আমি তখন চুলার পাওয়ারটা একদম কমিয়ে 500-তে দিয়ে রাখি। আর এর কারণ হলো 500-এ দিয়ে রাখলে চুলাটা একটু পরে অন হয় আবার অফ হয়, এত সুন্দর জাল হয় আমার কাছে, এজন্য এটা ভীষণ ভালো লাগে। তো আমি এভাবেই রাখার ট্রাই করি কিছুক্ষণ, 5 মিনিটের মতো রাখলেই এনাফ। আর এত মোটা একটা সর পড়ে, মানে দুধটা যে খাঁটি সেটা বোঝাই যায়। আপনারা কে কিভাবে দুধ জাল করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ফাঁকে বলে নেই, আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন বা এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্রথমেই এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আসা মাত্রই নোটিফিকেশনটি চলে যায় সবার প্রথমে আপনার ফোনে এন্ড আপনি আমার ভিডিওটি উপভোগ করতে পারেন। আর আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামতের উপর বেস করেই কিন্তু আমি আমার নেক্সট ভিডিওগুলো রেডি করব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো এখন পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এন্ড ভালোবাসা। কথা বলতে বলতে কিন্তু আমার দুধ জাল হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লাস্টিকের নেট দিয়ে দুধটাকে ঢেকে রাখলাম। দেন আমি চলে এসেছি আমার আলমিরার কাছে এন্ড আমি এখন আলমিরা খুলে সার্চ করব যে এখানে আমার কোন কোন ড্রেস এখনো সেলাই করা হয়নি, মানে ইনটেক রয়েছে। আর আমার একটি বদ অভ্যাস, আমি সবসময় এভাবে ড্রেস পছন্দ হয়ে গেলেই যদি আমার হাতে টাকা থাকে তাহলে তো সেটাকে আমি নিয়ে জমিয়ে রাখি। যদিও এটা করা ঠিক না, কিন্তু এটা আমার বদ অভ্যাস বলতে পারেন। তো আমি এখন ট্রাই করছি এগুলো থেকে একটু বের হয়ে আসার। তো আলমারিতে খোঁজাখুঁজি করে আমি এই ড্রেসগুলো পেলাম যেগুলো এখনো সেলাই করা হয়নি। তো এগুলোই আমি এখন বের করে নিয়ে সেগুলোকে দেখে নিচ্ছি যে এগুলো টেইলরের কাছে দিতে হবে। এখনই যদি আমি টেইলরে দিয়ে দিই তাহলে আমি খুব দ্রুত এগুলো পেয়ে যাব। রমজানের মধ্যে তারা টাকাও বেশি চাবে আর ড্রেসটাও সুন্দর মতো সেলাই হবে না, এই জন্য সব ড্রেস বের করে এখন আমি সেগুলোকে দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক মতো আছে কিনা, এই ড্রেসগুলো ঈদে এবার চলবে কিনা। তো চলুক আর না চলুক ভাই, আমার যেহেতু ড্রেস কেনা আছে এগুলোকে সেলাই করেই আমাকে পড়তে হবে। তো এগুলো রাফ এন্ড টাফ ইউজ করার জন্যই, বাসায় সবসময় ইউজ করব এজন্যই নেয়া। আর আমি যেহেতু বোরকা পরি, আমার তেমন ভালো ড্রেসও একদম লাগে না, বাইরে গেলেই হয়তো পার্টি ওয়্যার 2-1টা বোরকাই লাগে। তো এই তো আমি ড্রেস সব বের করে এখন আবার রাত্রেবেলা নাস্তা সেরে এখন আমার একটি কাঙ্ক্ষিত প্রোডাক্ট আনবক্সিং করব। গতকালকেই আমার পার্সেলটি এসেছে, কিন্তু আমি তখন আনবক্সিং করতে পারিনি। গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম মেয়ের কোচিং এ আর ছোট মেয়ের স্কুলে, সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছিল গতকালকের দিনটিও। তো আজকে ভাবলাম না, আজকে আর ফেলে রাখা যাবে না, যেহেতু আমার অনেক পছন্দের একটি প্রোডাক্ট এসেছে, এটাকে আর ফেলে রাখাই যাবে না। তাই আমি সুন্দর মতো আনবক্সিং করে নিচ্ছিলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কি, আসলে মিজানুর রহমান আজহারি হুজুরের এই এক নজরে কোরআন যখন থেকে লঞ্চ হয়েছে তখন থেকেই আমার নেয়ার ইচ্ছে, তো নেব নেব করে কেন জানি হচ্ছিলই না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি হাতে পেয়ে গিয়েছি। এখন ইনশাআল্লাহ পড়া ট্রাই করব। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি পুরো বইটা পড়ে ফিনিশ করতে পারি এন্ড যখন যেটা প্রয়োজন আমি সেটার সলিউশন এই বই দেখে বের করতে পারি। তো এখানে কি একটা অবস্থা, আমি কিছুতেই বইটা বের করতে পারছিলাম না। পরে অফ ক্যামেরায় আমি বইটাকে হাফ বের করে নিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি, মানে কেন যেন ওই বক্স থেকে বইটা বেরই হচ্ছিল না। তো যাই হোক, বইটা বের করে আমি একটু বিসমিল্লাহ করে খুলে দেখলাম যে আসলে বইটা দেখতে ভিতরে কেমন। অনেকদিন ধরেই উইশ লিস্টে ছিল আমার এই বইটি, শেষ পর্যন্ত 2026-এ এসে আমি এই বইটি আমার হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগছে, সারাদিনের ক্লান্তি যেন আমার এক নিমিষেই দূর হয়ে গেল এই বইটি হাতে পেয়ে। তো আলহামদুলিল্লাহ, আসলে বইটি অনেক বেশি ইনফরমেটিভ। মিজানুর রহমান আজহারি হুজুরের জন্য অনেক বেশি দোয়া, তিনি আমাদেরকে এত সুন্দর একটি বই উপহার দিয়েছেন। আপনারা কারা কারা এখন পর্যন্ত এক নজরে কোরআন বইটি পড়েছেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই ভিডিওটি যারা না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। প্লিজ প্লিজ প্লিজ, আমার অনেক বেশি ভালো লাগবে, তাহলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তো বইয়ের সঙ্গে আরো কিছু প্রোডাক্ট ছিল, সেগুলো হচ্ছে একটা সুন্দর বুকমার্ক মনে হয়, আমি একটু দেখার ট্রাই করছি। আসলে আমি একদমই ঠিকই গেস করেছি,
এটা আসলেই একটা বুকমার্ক, অনেক বেশি মোটা এন্ড অনেক বেশি ইউনিক, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সাথে ছিল একটি কুপন, তো আমার যেহেতু কোনোদিনও কোনো লটারি লাগেনি, এটাও নিশ্চয়ই লাগবে না, তো ওটা নিয়ে নাই কথা বলি। আর এখানে মিজানুর রহমান আজহারি হুজুরের মনে হয় হ্যান্ডরাইটিং, সেটা কি কপি করে তারা দিয়ে দিয়েছে, তো অনেক বেশি ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো এভাবেই আমার আরো একটি ব্যস্ততম দিনের শেষ হলো। তো সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।